শিল্পী সমিতির নির্বাচন এই হয়ে গেল। আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানিতে আমরা পুরো প্যানেলটাই জিতেছি, দুইজন বাদে আর কি। খুবই ভালো লাগছে। আর বিশেষ করে এবার যে ইলেকশনটা দেখলাম একেবারে একদম চমৎকারভাবে হয়েছে, একদম উৎসব মুখরভাবে হয়েছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আবার দেখতে পেয়েছি আমাদের সিনিয়র জুনিয়র সবাই এসছে, ম্যাডাম ববিতা ম্যাডাম আসছিলেন, সুচন্দা আপা, চম্পা, আরও অনেক অনেক সিনিয়র এসেছেন, জুনিয়র তো ছিলেনই। তা সব মিলিয়ে একটা মিলন মালা মনে হয়েছে, যে একবার মনে হচ্ছে উৎসব উৎসব ভাব। এভাবে কিন্তু এবারকার আমাদের ইলেকশনটা হয়েছে, খুব ভালো লেগেছে। মিশা সওদাগর এবং মনার হোসেন ডিপজল প্যানেলের এই যে বিপুল ভোটে জয়লাভ এবং একটা বৃহত্তর সংখ্যা নিয়ে তারা জয়লাভ করেছে, আসলে এটার কারিশমাটা কি ছিল, আপনার কি মনে হয়? আসলে কারিশমা ব্যাপারটা কিছুই না, তবে হ্যাঁ, মানুষ ভালোবাসে। আপনার মিশা সওদাগর বিগত অনেক অনেক বছর থেকে কিন্তু শিল্পী সমিতির সাথে জড়িত। আমাদের যারা শিল্পীরা দেখেছে তার কর্মকাণ্ড, বিশেষ করে আপনার এই যে এত বড় আমাদের দেশে বা সারা পৃথিবীতে আপনার করোনাকালীন আপনার যে 2টি বছর আপনার মিশা সওদাগর, ডিপজল আপনার ট্রাকে ট্রাক কিন্তু আপনার খাবার জোগাড় করেছে সে। আপনার সেই করোনার মধ্যে মা মারা গেলে ছেলে পালিয়ে যায়, স্বামী মারা গেলে বউ পালিয়ে যায়, কিন্তু তখনকার সময় এই মিশা সওদাগর, জায়েদ খান মিলে, ডিপজলও তার সাথে ছিল। আমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সামনাসামনি যাইনি, তখন কিন্তু আমরা শিল্পী সমিতিতে ছিলাম, যে লাশগুলো সে হসপিটাল থেকে এনে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। তা ভালো কর্মকাণ্ড করেছে দেখে কিন্তু আমি মনে করি মিশা সওদাগর এবারও পাশ করেছে বিপুল ভোটে। আর ডিপজল তো বলবো দানবীর, তার তো সে শুধু চলচ্চিত্রের মানুষের জন্য না, তার সবার জন্য সে মানে করার চেষ্টা করে। একটা ছোট প্রশ্ন অভয় দিলে আমি করতে চাই, সেটা হচ্ছে আপনি জায়েদ খানের নামটা মুখে নিতে এত দ্বিধাগ্রস্ত ছিলেন না? এখন হলো কি না, দ্বিধাগ্রস্ত না, এখন তো সে ইলেকশন করেনি, তো যার জন্য বলছি বলাটা দ্বিধাগ্রস্ত করছিলাম। কিন্তু বিগত তো সে ছিল, সে কিন্তু কাজ করেছে, তাই না? নামটা বলতেই হয়, যে বিপদের সময় যে সেই তো মানে পরম বন্ধু, দ্বিধাগ্রস্ত না, এটা দ্বিধা পাবে না। হয়তো আপনারা কিভাবে নিবেন, দর্শকরা কিভাবে নিবে, এইভাবে মনে হয়েছে আর আমার কাছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। খুব স্পষ্টভাবে যদি জিজ্ঞেস করা হয়, কোন 5জন নায়ককে আপনার ভালো লাগার জায়গায় বা পছন্দের জুটির জায়গায় আপনি এগিয়ে রাখবেন? কি বলবো, আমি যাদের সাথে কাজ করেছি ওনারা তখন এস্টাবলিশ ছিলেন, যেটা বলে এখন সুপারস্টার, তখন তারা কিন্তু ওই যুগে ছিলেন। আর আমি তাদের ছবি দেখে দেখেই কিন্তু অনুপ্রাণিত হয়েই চলচ্চিত্রে এসেছি। তো যখন এসে আমি কাজ করেছি তাদের সাথেই কাজ করেছি। তো আমি কারোটা থেকে কারো কম বলতে পারবো না, যে পার্টিকুলার একজনের কথাই। তবে রাজ্জাক ভাইয়ের কথা না বললেই নয়, এটা একদম আমি অনেক জায়গায় বলি। আমি যখন আয়না ছবিতে শুটিং করতে এসেছি, তখন ছবিটার ডাইরেক্টর ছিলেন হলো মহসিন সাহেব। ওই ছবিতে আপনার ম্যাডাম শাবানা ছিলেন, রাজ্জাক ভাই ছিলেন, আমি ছিলাম নতুন, আর নতুন একটা ছেলে ছিল। তো আমার রাজ্জাক ভাইয়ের সাথে হলো ছবিতে দেখেছি, এই প্রথম ওনার সঙ্গে শুটিং করব, দেখা হবে। পরে আমার সঙ্গে পরিচয় করে দিলেন ডাইরেক্টর, যে নতুন ও আসছে। তখন ওই ছবিটাতে আমাকে নাম লিখেছিলেন শায়লা, এই একটা ছবিতেই। তবে রাজ্জাক ভাইয়ের সাথে যতগুলোই ছবি করেছি, ওনার সাথে বোনের রোল করেছি, হিরোইনের রোল করেছি, তো প্রথমে কেন যেন ঘাবড়ে যেতাম, মনে হতো যেন একটা আমার গার্জিয়ান, বড় ভাই বা আমার বাবা বা সামথিং কেন যেন মনে হতো। তা ওই 2-1টা শটের সময় বলতো এই আমার কোথায় ঘাবড়ে গেছে। যখন আমি পুরোনো হয়ে গেছি আবার ইজি হয়ে যেতাম। আর যারা ছিলেন ফারুক ভাই, আলমগীর ভাই, পারভেজ সাহেব, আপনার কি বলে উজ্জ্বল ভাই, আপনার জাফর ইকবাল, কাঞ্চনা, আমি একসাথে বরাবর এসছি 1-2 বছর আগে পরে মনে হয় আর কি। তো ওরা তো জানি যে ওনারা সুপারস্টার, ভালো অভিনয় করে, সবাই খুব কোঅপারেশন করেছে আমাকে। ওয়াসিম ভাই, প্রয়াত চিত্রনায়ক ফারুক ভাইয়ের সাথে আপনার অনেক স্মৃতি। এখনো যখন সাদা কালো পর্দায় কিংবা এফডিসিতে গেলে তার গল্প ওঠে, আসলে কোন স্মৃতিটা আপনাকে খুব বেশি তাড়িত করে? না আসলে উনি খুব অন্য টাইপের মন মানসিকতা ছিল। শিল্পী তো বলবো, ওটা আমার বলার ভাষাই নেই। আমাদের দেশে যারা আপনার সিনেমা প্রেমী, ওরা জানে, বাংলাদেশের মানুষ জানে যে উনি কি ধরনের, কত বড় মাপের একজন অভিনেতা ছিলেন। তবে ওনার কিছু কিছু মানে খুব ছেলেমেয়েপনাটা আমার কাছে খুব ভালো লাগতো, এখনো মনে পড়ে। উনি কখনো কিন্তু আমাকে তুমি বলে ডাকেননি, বলে নেই, সবসময় তুই বলেই সম্বোধনা করতো।
আর রেনু বলেই কিন্তু ডেকেছে আমাকে। তো মাঝে মাঝে বলতো, এই তোকে যে তুই করে বলি বা রাগ করিস নাকি, আচ্ছা আচ্ছা মনে মনে তুমি বলে তুই, এই যে এইগুলো ব্যাপারগুলো ছিল। মনে হতো না যে উনি একটা চলচ্চিত্রে এত বড় একজন হিরো, এত নাম করা একজন মানুষ, এটা কখনো মনে হয় নাই আর কি। মানে যখন অভিনয় করেছে তখন সিরিয়াস, আবার যখন অভিনয় করার বাইরে একদম একটা বাচ্চা সুলভ মনের মানুষ, ব্যবহারগুলো ওরকমই ছিল। একজন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনার কাছে ওই সময়ের সেরা 5 জন নায়িকা কারা ছিল? 5 জন নায়িকা তখন ছিলেন কবরী ম্যাডাম, ববিতা ম্যাডাম, শাবানা ম্যাডাম, তারপরে চলে আসে সুচরিতা, অঞ্জনা আর কি। ওনারও কিন্তু আমার অনেক সিনিয়র এই চলচ্চিত্রে, এসেই কিন্তু ওনাদেরকেই দেখেছি আমি। আর যাদের ছবি দেখে দেখে অনুপ্রাণিত হয়েছে তিনি হলেন কবরী ম্যাডাম আর শাবানা ম্যাডামের ছবি দেখে দেখে আমি অনুপ্রাণিত হয়ে এই চলচ্চিত্রে আসা। আর শাবানা ম্যাডাম আগে একটা চুল দিতেন এখন চাঁদের মতো, তাই পত্রিকা কেটে লাগাতাম আর আয়না দিয়ে দেখে কিন্তু এরকম করতাম আর কি। তো আমি আসলে ডিফারেন্স কিছু বলতে পারবো না আর কি, কারণ ওনারা আমার সিনিয়র। আমি এসেও তাদেরকে ওইভাবেই শ্রদ্ধা করেছি, ওনারা আমাকে ওভাবেই জুনিয়র হিসেবেই কিন্তু আমাকে খুব স্নেহ করেছে। অনেক ছবিতে কিন্তু একসাথে কাজ করেছি ম্যাডাম শাবানা, ববিতার সাথে, ম্যাডাম সুচরিতা, অঞ্জনার সাথে। বিশেষ করে মনে করেন ম্যাডাম শাবানা, ববিতা ওনারা অলওয়েজ কোঅপারেশন করেছেন আমাকে। এখনকার সময় আপনার এই তিলটাকে এখনকার সময়ের ছেলেমেয়েরা বলে বিউটি স্পট, ঠিক আছে? কিন্তু এইটা আপনার আসলে খুবই একটা দৃশ্যমান সবচেয়ে বিউটি আমার মনে হয় আপনার তিলটা। এবং এটা নিয়ে কিন্তু অনেকে এর আগে আমরা শুনেছি যে এটা একটা ফেক তিল। এটা ছোট্ট করে আমরা একটু গল্পটা শুনতে চাই। অবশ্যই তাই। আমি যখন চলচ্চিত্রে আসি, মানে আসবো একদমই নতুন, আমার একটা ছবিতে মানে কাজ করার কথা, সেটা হিরোইন হিসেবেই আপনার ওরা ডিক্লেয়ার করেছে বা অনেক ব্যাপার স্যাপার এখন বলতে চাই না। তো তখন হলো কি হঠাৎ শুটিং ধরেন 2-3 সপ্তাহ পরে, তা আমার তখন চিকেন পক্স হয়ে গেল। তো চিকেন পক্স হয়ে গেলে আমি তো একদম মানে মানে ভাবায় চিন্তায় মনে করেন একেবারে অবস্থা খারাপ যে আমার 2-3 সপ্তাহ পরে শুটিং, আমার কি হবে না হবে। তো যাই হোক ইনশাল্লাহ 1 সপ্তাহ পরে সবকিছু কমে গেল, 2-1টা ছিল একটু বড়। তা আমি সেই কাঁচা থাকতে হলুদ টলুদ, দুধের স্বর, ডাবের পানি লাগানো শুরু করেছি। হ্যাঁ, তো করতে করতে যাই হোক একটা যেটা হলো এখন একটু ডিপ আছে আর কি। আর তখন সেরে গেছে, কিন্তু এটা তো একটু হিল হতে তো বেশ টাইম লাগবে। তো আমার তখন শুটিং পড়ে গেল যে ছবিটার নাম ছিল সাগর ভাষা। যাই হোক ওইটা করাতে এখানে দাগ থেকে একটা দারুণ কিছু হয়ে গেল। হ্যাঁ। দীর্ঘ বর্ণিল জীবনে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি কি? ছোট্ট করে এক লাইন একটু শুনতে চাই। প্রাপ্তি তো অবশ্যই আমি যেটা চেয়েছি ছোটবেলা থেকে, যেটা কল্পনা করতাম, ভাবতাম যে আমি ম্যাডাম শাবানা, কবরী হব, অভিনয় করব, এটা তো অবশ্যই আমার জন্য অনেক বড় প্রাপ্তি যে আমি যখন এসেছি প্রাপ্তি কিছুটা হয়তো করতে পেরেছি, বা আমার যারা দর্শক আমাকে চিনে, বা এই চলচ্চিত্র থেকেই রোজিনার নামটি কিন্তু আমার চলচ্চিত্রের দেওয়া, রোজিনার নামেই কিন্তু মানুষ আমাকে চিনে, এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি। মানুষের জীবনে নানা অপ্রাপ্তি থাকে, জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে অপ্রাপ্তি শোনেন, মানুষ অবশ্যই যতদিন বেঁচে থাকবে ততদিনই মনে হবে যেন অনেক কিছু করার আছে, অনেক কিছু পাওয়ার আছে, তাই না? তেমনি করে আমি তো একজন মানুষ, আমারও মনে হয় যেন আমি আরো কিছু চলচ্চিত্রের জন্য করতে পারতাম, দিতে পারতাম, আমার দর্শকদেরকে আরো ভালো ভালো ছবি দিতে পারতাম। তো অনেক কিছুই আছে না, কারণ আমি চলচ্চিত্র ছাড়া অন্য কিছু ভাবতে পারিনি কখনোই, সেই যখন থেকে বুঝতে শিখেছি এখনো তাই, যে চলচ্চিত্র থেকে আমি অন্য কিছু ভাবতে পারি না। তো এটাই যে আমি যদি আরো ভালো ভালো কাজ করতাম, আমার দর্শক আরো ভালো ভালো ছবি দেখতে পারতাম, অভিনয় দেখতে পারতো, বা অনেক চরিত্র আছে যেগুলো করার আমার সেই যখন থেকে বুঝতে শিখেছি, তো রবীন্দ্রনাথের, কাজী নজরুল ইসলামের, শরৎচন্দ্রের, আমি খুব আগেও খুব বই উপন্যাস পড়তাম আর কি, তো এখনো মাঝে মাঝে পড়ি। তো এইগুলো চরিত্র যখন ভাবি যে করলে ভালো লাগতো, তো এগুলো অতৃপ্ত তো রয়ে গেছে আর কি। একাকী জীবন কেমন উপভোগ করেন? না, আমি একা মোটেও না, তো মোটেও আমি একাকী জীবন না। আমার বেশ বড়সড় ভাবে একটা সংসার আছে, আমার ভাই বোনের বাচ্চা কাচ্চা আছে, ভাই বোন আছে, যে কালকে আমার
বার্থডে মানে ওইভাবে করি না, কিন্তু 12টা 1 মিনিটে দেখা গেল একটা ফুল নিয়ে কেক নিয়ে একদম দলে বলে আল্লাহর রহমতে পুরো সবাই চলে এসছে। আমি কখনো একাত্ম মনে করি না, কখনোই না, ইনশাল্লাহ। আর কাজের মধ্যে থাকি, অলওয়েজ কাজের মধ্যে থাকি।